আসসালামু আলাইকুম। এই ভিডিওতে চলুন আমরা পুরো লারাভেল ঘুরে দেখি এবং লারাভেলের ভেতরে কী, কী ফিচার্স রয়েছে, কী, কী পাওয়ারফুল বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে এক্সপ্লোর করি। কেননা কোনো একটা ফ্রেমওয়ার্ক যখন আপনি শিখবেন, শেখার আগে ওই ফ্রেমওয়ার্কের ভেতরে কী, কী রয়েছে, কী, কী নেই এবং সেই ফ্রেমওয়ার্ক আপনাকে কী, কী সুবিধা প্রোভাইড করছে সেই বিষয়গুলো এক্সপ্লোর করে নেওয়াটা সবথেকে জরুরি। আর লারাভেল এমন একটা সুপার ফ্রেমওয়ার্ক যেটা কিনা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের একেবারে এন্ড টু এন্ড ডেভেলপ করার জন্য ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, সিকিউরিটি, ডেটাবেস থেকে শুরু করে যা যা লাগে এই লারাভেল ফ্রেমওয়ার্কের ভেতরে সব কিছুই ইনক্লুডেড। দ্যাটস ওয়াই লারাভেলকে আমি বলতেই পারি একটা সুপার ফ্রেমওয়ার্ক, যেটার ভিতরে কিনা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যতগুলো ফিচার্স রয়েছে সেটা স্মল থেকে মিডিয়াম, সিম্পল থেকে কমপ্লেক্স যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অনায়াসে ডেভেলপ করার জন্য আমি বলবো মোর দেন এনাফ। এজন্য আমি করছি কি, আমার পিসিতে শুরুতেই নতুন একটি লারাভেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি লারাভেল প্রজেক্ট নামে নতুন একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। এই ফোল্ডারের ভিতরে নতুন একটি লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি টার্মিনালে কমান্ড দিয়ে দিচ্ছি লারাভেল নিউ। সে আমার প্রজেক্টের নাম হবে মাই অ্যাপ। এখন লারাভেল শুরুতেই আমাকে বলছে যে আমি যে লারাভেলের প্রজেক্টটি ক্রিয়েট করতে চলেছি, এই প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমি কোনো স্টার্টার কিট ব্যবহার করব কি না। দেখেন, লারাভেল দিয়ে যখন আপনি কাজ করছেন, ইনিশিয়ালি আপনি চাইলে এর সাথে বাই ডিফল্ট রিয়্যাক্ট, ভিউ কিংবা লাইভওয়্যারকে কিন্তু স্কাফোল্ড করে নিতে পারছেন অ্যাজ এ ফ্রন্ট ইন টেকনোলজি। তো আমি শুরুতেই এখানে লিখে দিলাম যে হচ্ছে না, আমি কোনো স্টার্টার কিট নিতে চাচ্ছি না। দেন গো অ্যাহেড। এবার নতুন লারাভেল প্রজেক্ট ক্রিয়েট শুরু হয়ে গেল। তো লারাভেলের প্রজেক্ট ক্রিয়েট করার যে বিষয়টি, এই বিষয়টি একেবারেই সহজ এবং লারাভেল প্রজেক্ট যখন আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় লারাভেল শুরু থেকেই বেশ কিছু হিন্টস দেয় যে আপনি যেই প্রজেক্টটি ক্রিয়েট করতে চলেছেন সেই প্রজেক্টের ভেতরে আপনি কী কী ফাংশনালিটি চাচ্ছেন, কী কী ফিচার্স চাচ্ছেন, সেখানে ডেটাবেস হিসেবে আপনি কী ব্যবহার করবেন, সেখানে আপনি মাইগ্রেশন চালিয়ে নেবেন কি না। সো এ কারণে হচ্ছে কি, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অনেক সময় এই জায়গাতে কমে যায়। কেননা লারাভেল করে কি, পুরো ওয়েব অ্যাপ্লিকেশনের বয়লার প্লেটটাকে একেবারে সুন্দর করে রেডি করে দেয়, যেখানে পরবর্তীতে কনফিগারেশন করা বা নতুন কিছু যোগ করা, অ্যাড করার এই হ্যাসেলগুলো পরবর্তীতে আর থাকে না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের অলমোস্ট লারাভেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে। এবার লারাভেল আমাদেরকে বলছে যে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা কোন ডেটাবেস ইউজ করব। এখানে লারাভেলের সাথে আপনি এসকিউএলাইট, মাইস্কিউএল, মারিয়াডিবি, পোস্টগ্রিএসকিউএল এবং এমএস এসকিউএল, যেটাকে আমরা এসকিউএল সার্ভার বলছি, সেটিও ব্যবহার করতে পারেন। সো আমি এখানে একেবারে শুরুতেই যে এসকিউএলাইট রয়েছে সেটিকে চুজ করলাম। এবারে দেখেন বলছে ডু ইউ ওয়ান্ট টু লাইক রান এনপিএম ইনস্টল অ্যান্ড এনপিএম বিল্ড, অর্থাৎ এখানে ফ্রন্ট এন্ডের জন্য বাই ডিফল্ট আমি নোড মডিউল চাই কি না। কেননা পরবর্তীতে ফ্রন্ট এন্ডে যদি আমরা রিয়েক্ট জেএস ইউজ করি কিংবা ভিউ জেএস ইউজ করি, সেখানে নোড মডিউলের প্রয়োজন রয়েছে। তো বাই ডিফল্ট নোড মডিউল চাচ্ছি কি না সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমি এখানে বাই ডিফল্ট কোনো নোড মডিউল চাই না, জাস্ট আমি নো করে দিলাম। আমাদের পুরো লারাভেল প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে লারাভেল প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, চলেন এবার আমরা পুরো লারাভেলকে এক্সপ্লোর করি যে এই লারাভেল আমাদেরকে কী কী দিচ্ছে, এর ভেতরে কী কী রয়েছে। সেজন্য শুরুতেই লারাভেল প্রজেক্টটাকে রান করা দরকার। ইনিশিয়ালি লারাভেল প্রজেক্ট রান করার জন্য আমি পিএসপি আর্টিসান সার্ভ যে টার্মিনাল কমান্ড রয়েছে সেই কমান্ড ব্যবহার করে লারাভেল প্রজেক্টকে রান করছি। লোকাল হোস্টে রান হয়ে গেল আমাদের লারাভেল প্রজেক্ট এবং একেবারেই লারাভেলের লেটেস্ট ভার্সনে। এবার চলুন এক্সপ্লোর করার পালা, আমাদের এই লারাভেল অ্যাপ্লিকেশনের ভেতরে আমরা কী কী পাচ্ছি। লারাভেল শুরুতেই আমি বলেছি একেবারেই ইন টু এন্ড আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যা যা লাগে তার সব কিছুই এই লারাভেলের মধ্যে রয়েছে। তো কী কী বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে সুন্দর করে লাইন আপ করে পড়ার জন্য আমি এখানে একটা নোট ফাইল তৈরি করে নিচ্ছি। আশা করি এতে করে আপনার সুবিধা হবে। প্রথমেই আসুন, লারাভেলের ভেতরে আমরা অ্যাপ নামে নতুন একটা ডিরেক্টরি দেখতে পাচ্ছি। তো এই যে অ্যাপ ডিরেক্টরি দেখতে পাচ্ছি যেটি, এই অ্যাপ ডিরেক্টরির কাজ কি? আমি বলবো লারাভেল ইকোসিস্টেমে এই অ্যাপ ডিরেক্টরি হচ্ছে গেম চেঞ্জার একটা ডিরেক্টরি। কেননা পুরো অ্যাপ্লিকেশনের হার্টটাই বলতে গেলে এই ডিরেক্টরির ভেতরে রয়েছে। এই লারাভেলের অ্যাপ ডিরেক্টরির ভেতরে আমরা দেখতে পাচ্ছি কি এইচটিটিপি। এইচটিটিপির ভেতরে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলার। এই কন্ট্রোলারের না অনেক 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 কাজ রয়েছে। কন্ট্রোলারের কী কী কাজ রয়েছে? একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন কাজ করে, ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু রিকোয়েস্ট রেসপন্স মডেলে কাজ করে। অর্থাৎ একটা এইচটিটিপি রিকোয়েস্ট ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে যায় এবং সেই রিকোয়েস্টের এগনেস্টে একটা রেসপন্স আসে। তো এই কন্ট্রোলার করে কি,
আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে এইচটিটিপি রিকোয়েস্ট এবং রেসপন্স ম্যানেজ করার যে কাজগুলো সেই কাজগুলো করে দেয়। এছাড়া অ্যাপ্লিকেশনের ভেতরে যখন আমরা কোনো বিজনেস লজিক নিয়ে কাজ করি, সেই বিজনেস লজিকগুলোকে একটা গ্রুপের ভেতরে রাখার জন্যও কিন্তু এই কন্ট্রোলার আমাদের কাজ করে। এছাড়া এই কন্ট্রোলারের মধ্য দিয়ে আমরা করতে পারি কি, মিডলওয়্যার ইমপ্লিমেন্ট করতে পারি। মিডলওয়্যার কী জিনিস আবার? মিডলওয়্যার কী জিনিস? রিকোয়েস্ট এবং রেসপন্সের মাঝে যদি কোনো কোড এক্সিকিউট হয় তখন সেটাকে আমরা বলি মিডলওয়্যার। এখন এই কন্ট্রোলারেরই আবার একটা জাত আছে বা কন্ট্রোলারের আরেকটা ধরন আছে, যেই ধরনটাকে আমরা বলছি হচ্ছে মিডলওয়্যার। এখন লারাবেল 12-এ বাই ডিফল্ট আমরা মিডলওয়্যার নামে কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ লারাবেল 12 করেছে কি, ফর দ্য সিম্পলিসিটি সে করেছে কি, এখানে বাই ডিফল্ট কোনো মিডলওয়্যার সে তৈরি করে তো দেয়নি, এবং বাই ডিফল্ট কোনো মিডলওয়্যারের ফোল্ডারও কিন্তু এখানে সে তৈরি করে দেয়নি। কেননা সব অ্যাপ্লিকেশনের ভেতরে যে আপনার এখানে মিডলওয়্যার তৈরি করে নিতেই হবে বিষয়টা এমন কাজ নয়। যেহেতু লারাবেলের সেটিংসের ভেতরে সিএসআরএফ সিকিউরিটি থেকে শুরু করে থ্রটলিং থেকে শুরু করে বেশ কিছু মিডলওয়্যার ডিফল্ট কনফিগারেশনসের ভেতরে থাকেই, এজন্য আলাদা করে ফর দ্য সিম্পলিসিটি আলাদা কোনো মিডলওয়্যারের ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ধরুন কোনো কাস্টম মিডলওয়্যার নিয়ে আপনার কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে লারাবেল 12-এ আপনি কী করবেন? সেক্ষেত্রে যদি আপনি পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার, ধরেন আপনি একটা কাস্টম মিডলওয়্যার তৈরি করবেন, এই কাস্টম মিডলওয়্যারের নাম হচ্ছে কাস্টম অথেন্টিকেশন বা কাস্টম অথ। তাহলে যখনই আপনি এখানে মিডলওয়্যার তৈরি করে নিলেন, পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যার কাস্টম অথ নামে আমি একটা মিডলওয়্যার তৈরি করে নিচ্ছি, তখন হবে কি, লারাবেল 12-এর ভেতরে আপনি দেখবেন সাকসেসফুলি মিডলওয়্যার ক্রিয়েট হয়ে গেলে এখানে কন্ট্রোলার ছাড়াও মিডলওয়্যার নামে নতুন আরেকটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এখন এই মিডলওয়্যার হচ্ছে একটা স্পেশাল টাইপস অফ কন্ট্রোলার, যেটা দিয়ে আমরা করি কি, অথেন্টিকেশন থেকে শুরু করে অথরাইজেশন থেকে শুরু করে সিকিউরিটি ম্যানেজ করা থেকে শুরু করে কোনো একটা রিকোয়েস্ট মডিফিকেশন করা, কোনো একটা রিকোয়েস্ট ভ্যালিডেশন করার যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো আমরা মিডলওয়্যারের মধ্য দিয়ে করি। এছাড়া অ্যাপ্লিকেশনের লগিংয়ের বিষয় রয়েছে, সিকিউরিটির বিষয় রয়েছে, এই বিষয়গুলোও কিন্তু ম্যানেজ করে হচ্ছে মিডলওয়্যার। এরপরে চলে আসি আমাদের এইচটিটিপি ফোল্ডারের পরে নিচে আরও একটি ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, মডেল। এই মডেল ফোল্ডারের কাজ কি? এই মডেল ফোল্ডার হচ্ছে লারাবেলের আরেকটা ম্যাজিক। কেননা এই মডেল করে কি, এর ভেতরে থাকা এক একটি পিএইচপি ক্লাস অ্যাকচুয়ালি ডেটাবেজের এক একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে, টেবিলের এক একটা স্কিমা হিসেবে কাজ করে। এবং এই মডেলের মাধ্যমেই আমরা করি কি, লারাবেল অ্যাপ্লিকেশন থেকে ডেটাবেজের সাথে আমরা ইন্টারাকশন করি। ডেটাবেজে ডেটা ক্রিয়েট করা, আপডেট করা, রিড করা, ডিলিট করা, কুইরি চালানোর যে বিষয়গুলো, সবগুলো বিষয় হয় কি এই মডেলের মধ্য দিয়েই আসলে যাতায়াত করে। এছাড়া যখন কমপ্লেক্স অ্যাপ্লিকেশানে আমরা রিলেশনশিপ নিয়ে কাজ করি, এই মডেলের মধ্যে করা যায় কি, রিলেশনশিপ এস্টাবলিশড করা যায়। এছাড়া মডেল যেহেতু ডেটা নিয়ে কাজ করছে, দ্যাটস ওয়াই আপনি মডেলের ভেতরে করতে পারেন কি, ডেটা ভ্যালিডেশন এবং বিজনেস লজিক্স নিয়েও কাজ করতে পারেন। এখন এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে আরও বেশ কিছু হিডেন ম্যাজিক রয়েছে। আরেকটা হিডেন ম্যাজিক হচ্ছে মেইল। অ্যাপ্লিকেশন যখন আপনি বানাবেন তখন সেখানে তো বিভিন্ন পারপাসে, পাসওয়ার্ড রিসেট পারপাসে, নোটিফিকেশন পারপাসে ইমেইল ব্যবহার করতেই হবে। এখন সব প্রজেক্টের জন্য তো ইমেইলের প্রয়োজন নেই। এই জন্য লারাবেল 12 করেছে কি, এখানে বাই ডিফল্ট কোনো মেইলের ক্লাস বা মেইলের ফাইল ফোল্ডার ক্রিয়েট করা নাই। কিন্তু যেই না আপনি পিএসপি আর্টিসান মেক মেইল যে টার্মিনাল কমান্ড রয়েছে লারাবেলের, এই মেক মেইল টার্মিনাল কমান্ড দিয়ে ধরুন আমি ইউজারকে ওটিপি কোড পাঠানোর জন্য একটা ওটিপি ইমেইল জেনারেট করব। জাস্ট পিএসপি আর্টিসান মেক মেইল ওটিপি মেইল যখন আমি দিচ্ছি, এখানে খেয়াল করেন অটোমেটিক্যালি মেইল ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। লারাবেল আরও নিশ্চয়ই খুব সুন্দর একটা কাজ করেছে যে সব অ্যাপ্লিকেশনে সব ফিচারের দরকার নাই, সেজন্য করেছে কি ইনিশিয়াল বয়লার প্লেটে সেই ফিচার্সগুলো নাই বা সেই কোডগুলো নাই, বয়লার প্লেটের সেই ফাইল ফোল্ডারগুলো নাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি সেটা তৈরি করে নিয়ে অ্যাজ ইউজুয়াল লারাবেলের যে ফিচার্সগুলো রয়েছে মেইলের জন্য বিল্ডিং, সেগুলো ইউজ করে আপনার কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। এখন এই যে লারাবেলের মেইল, এই মেইল দিয়ে আমরা করতে পারি কি, একটা ওয়েব অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন পাঠানো, সেখান থেকে কোনো একটা ইউজারকে অ্যালার্ট পাঠানো। ধরেন আপনি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করছেন, সেখানে ইনভয়েস পাঠানো, রিপোর্ট পাঠানো, সেটা হতে পারে আপনার মার্কেটিং পারপাসে, হতে পারে আপনার নিউজ লেটার পারপাসে, এই কাজগুলো আপনি করে ফেলতে পারেন। এখন এই অ্যাপ ডিরেক্টরির
আরও বেশ কিছু মজার বিষয় উদ্ঘাটন করা বাকি। এবার চলেন এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে আমরা বাই ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলিংয়ের জন্য কিন্তু কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না। কেননা সব অ্যাপ্লিকেশনের ভেতরে আপনার যে কাস্টম এক্সেপশন হ্যান্ডেল করতেই হবে বিষয়টা মোটেও তেমন নয়। যদি আপনার লারাবেল অ্যাপ্লিকেশনের ভিতরে কাস্টম এক্সেপশন নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, পিএসপি আর্টিসান মেক এক্সেপশন কাস্টম এক্সেপশন নামে যখনই আপনি একটা ফাইল ক্রিয়েট করে ফেলবেন, লারাবেল করবে কি, আপনাকে এখানে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য কাস্টম এক্সেপশনের একটা ডিরেক্টরি তৈরি করে দিবে। বাট লারাবেলের ভিতরে বিল্ড ইন এক্সেপশন হ্যান্ডেলিংয়ের যতগুলো মেথডস রয়েছে, ক্লাস রয়েছে, সেগুলোই আসলে স্মল মিডিয়াম কমপ্লেক্স অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য মোর দেন এনাফ। বাট তারপরেও যদি কাস্টম এক্সেপশন হ্যান্ডেলিংয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এক্সেপশন হ্যান্ডেল করে নিচ্ছেন। তাহলে নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে লারাবেল 12 এর বয়লার প্লেটের কোডগুলো কিন্তু অনেকগুলো বাই ডিফল্ট নেই, বাট আপনার প্রয়োজনে সেগুলোকে আপনি নিয়ে এসে ইউজ করতে পারতেছেন। এর কারণে হয়েছে কি, লারাবেল 12 আরও বেশি সিম্পল হয়েছে, ম্যানেজেবল হয়েছে এবং বিগিনার ফ্রেন্ডলি হয়েছে, যাতে করে বিগিনাররা শুরুতেই অনেক 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 বিষয় নিয়ে চিন্তিত না হয়ে কোর যে বিষয়গুলো রয়েছে লারাবেলের, সেই বিষয়গুলো ভালোভাবে শিখতে পারে। এখন এই যে এক্সেপশন হ্যান্ডেলিং, এই এক্সেপশন হ্যান্ডেলিং দিয়ে আমরা করতে পারি কি, আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কাস্টম এরর হ্যান্ডেলিংয়ের জন্য আমরা মেথড লিখে ফেলতে পারি। অ্যাপ্লিকেশনের ভিতরে লগিংয়ের দরকার হয়, ডেবাগিংয়ের দরকার হয়, সেই কাজগুলো আমরা করে ফেলতে পারি। আবার ধরেন যখন আমরা এপিআই ডেভেলপ করছি লারাবেল দিয়ে, কিংবা মনোলিথ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, কিংবা আমরা সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, সেখানে কিন্তু রেসপন্স ম্যানেজমেন্টের বিষয় আমাদের থাকেই। তো রেসপন্স আসতে বা রিকোয়েস্ট যেতে যদি কোনো এক্সেপশন অ্যারাইজ করে, কোনো একটা জেসন নিয়ে, কোনো একটা এপিআই নিয়ে কোনো একটা এরর যদি চলে আসে, যেটা হয়তো লারাবেলের বিল্ড ইন কোনো এক্সেপশনের মেথড দিয়ে কাভার হচ্ছে না, সেক্ষেত্রে ইন কেস আপনি এক্সেপশন হ্যান্ডেলিংয়ের জন্য কাস্টম এক্সেপশন ব্যবহার করতে পারেন। এছাড়াও এই অ্যাপ ডিরেক্টরির আরও বেশ কিছু পাওয়ার রয়েছে, যেরকম রুলস। রুলস কী বিষয়? রুলস হচ্ছে ভ্যালিডেশনের জন্য। যখন ইউজার আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ডেটা ইনপুট দেবে, নিশ্চয়ই সেই ইনপুট করা ডেটাকে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যাপ ডিরেক্টরির ভেতরে রয়েছে রুলস। কিন্তু সব সময় তো আর আপনার অনেক 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 ভ্যালিডেশন নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে না। যখন যখন আপনার ভ্যালিডেশন নিয়ে কাজ করতে হচ্ছে, যদি না হয় তাহলে নাই, কিন্তু যদি ভ্যালিডেশন নিয়ে কাজ করতে হয়, আপনি করতে পারেন কি, পিএসপি আর্টিসান মেক রুল। ধরেন ফোন নাম্বার ভ্যালিডেশনের জন্য আপনি একটা রুল তৈরি করতে চাচ্ছেন, তাহলে মেক রুল ভ্যালিড ফোন নাম্বার। তাহলে খেয়াল করে দেখেন, এখানে রুলস নামে নতুন একটা ডিরেক্টরি আপনি পেয়ে গেছেন। দ্যাটস ওয়াই আমরা ইনিশিয়ালি লারাবেলের যে চেহারাটা দেখতে পাই, এটা খুবই সিম্পলিস্টিক একটা চেহারা, বাট এর ভেতরে আরও 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 অনেক ফিচার্স রয়েছে। শুরুতে যেটা বলেছিলাম যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ইন টু ইন ডেভেলপ করার জন্য যা কিছু লাগে সব কিছুই লারাবেলের ভেতরে রয়েছে। কোনো কোনো ফিচার্স আপনার কোনো কোনো অ্যাপ্লিকেশনে হয়তো কাজে লাগে না, কোনো অ্যাপ্লিকেশনে হয়তো বা 4টা লাগলো, কোনো অ্যাপ্লিকেশনে 5টা ফিচার কাজে লাগতেছে, কোনো অ্যাপ্লিকেশনে হয়তো বা ভ্যালিডেশনের এই ফিচারটির প্রয়োজন নেই। কিন্তু লারাবেল ইটসেলফ এভরিথিং, লারাবেলের ভেতরে সব কিছুই রয়েছে। আপনি এই রুলসের যে ফিচারটি রয়েছে, এই রুলসের ফিচার ব্যবহার করে আপনি কাস্টম ভ্যালিডেশন লজিক তৈরি করে ফেলতে পারেন। আপনি কাস্টম ফর্ম ভ্যালিডেশনের জন্য এখানে রুলস ক্রিয়েট করে ফেলতে পারেন, যদিও লারাবেলের ভেতরে অনেকগুলো বাই ডিফল্ট ভ্যালিডেশনের রুলস রয়েছেই। এপিআই রিকোয়েস্ট ভ্যালিডেশনের জন্য আপনি এখানে রুলস তৈরি করে ফেলতে পারেন। সো লারাবেল ইজ সুপার অ্যাডভান্স। আপনি একেবারে অ্যাডভান্স লেভেলে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যা কিছু লাগে লারাবেলের ভেতরে সেই বিষয়গুলো রয়েছে। পিকচার আভি বাকি, হ্যাঁ, এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে আরও বিষয় রয়েছে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জবস। তো হোয়াট ইজ জবস ভাই? জবস হচ্ছে, ধরেন আপনি একবারে 2000 ইমেইল পাঠিয়ে দিয়েছেন, একবারে আপনি 500 ইমেইল কাস্টমারকে পাঠিয়ে দিয়েছেন, বাল্ক কোয়ান্টিটির কোনো কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা করি কি, এই জব তৈরি করি। ধরেন আমি কাস্টমারকে একসঙ্গে 2000 ইমেইল পাঠিয়ে দেব, সেক্ষেত্রে আমি এখানে জবস ক্রিয়েট করে নেব। এখন সব অ্যাপ্লিকেশনে তো কিউই জবসের বিষয়ে থাকে না, কোনো কোনো অ্যাপ্লিকেশনে কিউই জবসের বিষয়গুলো প্রয়োজন আছে, কোনো কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। এখন ধরেন আপনি এমন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন যেখানে এই কিউই জবসের প্রয়োজন রয়েছে, সেখানে আপনি যদি জাস্ট পিএসপি আর্টিসান মেক জব, দেন আপনার জবের একটা নাম দিয়ে একটা জব আপনি ক্রিয়েট করেন, আপনি দেখবেন
এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে জবস নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে এবং আপনার সেই জব তৈরি করার জন্য একটা পিএইচপির ক্লাসও লারাবেল তৈরি করে দিয়েছে। সো অ্যাপ্লিকেশনের ভেতরে একেবারে বাল্ক কোয়ান্টিটি অফ প্রসেস ম্যানেজ করার জন্য আপনি জবস, কিউই এগুলো ব্যবহার করতে পারছেন। এখন এই জবস দিয়ে কী কী করা যায় স্পেসিফিকভাবে যদি আমরা বলি, এই জবস দিয়ে আপনি যে কোনো হেভি ব্যাকগ্রাউন্ড টাস্ক কিংবা প্রসেস ম্যানেজ করতে পারেন। আপনি ইউজারের যেই হেভি এক্সিকিউশনগুলো আছে সেই হেভি এক্সিকিউশনগুলোকে আপনি ডিলে করে দিতে পারেন। একেবারে অনেক সময় দেখা যায় যে বাল্ক কোয়ান্টিটি ডেটা প্রসেসিং করতে হচ্ছে, সেক্ষেত্রে বাল্ক ডেটা প্রসেসিংয়ের জন্যও আপনি কিউই ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে এই যে আমরা পিএইচপি আর্টিসান মেক জব, তারপর পিএইচপি আর্টিসান মেক রুল, এরকম টার্মিনালে কমান্ড লিখছি, কনসোলে কমেন্ট লিখছি, তাই তো আপনি চাইলে করতে পারেন কি এরকম কাস্টম কনসোল কমেন্ট আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন। সেক্ষেত্রে ওই ফিচারটার নাম হচ্ছে কনসোল। বাট সবসময় যে আপনাকে এখানে কাস্টম কোনো আমি বলবো যে কমান্ড তৈরি করতে হচ্ছে তা তো না, কিন্তু যদি প্রয়োজন হয় অ্যাডভান্স লেভেলে গিয়ে সেক্ষেত্রে আমরা করতে পারি কি অ্যাপ ডিরেক্টরির ভেতরে কনসোল তৈরি করতে পারি। যেরকম ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশনে ইউজারকে বারবার আপনাকে রিপোর্ট পাঠাতে হচ্ছে, বা ধরেন ইউজারকে বারবার একই ঘটনা ঘটাতে হচ্ছে, সেক্ষেত্রে এখানে একটা কাস্টম বা ইউজারকে বা আপনাকে একই জিনিস বারবার করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এই যে আমরা পিএইচপি আর্টিসান যে টার্মিনাল কমান্ডগুলো ব্যবহার করছি, যেগুলো লারাবেলের ভেতরে অলরেডি তৈরি করাই আছে, সেই কমান্ডগুলো ছাড়াও আমরা নিজেরা চাইলে নিজেদের মতো করে কমান্ড তৈরি করে নিতে পারি। সেটা করার জন্য আমরা করব কি, এখানে কনসোল তৈরি করে ফেলবো। তাহলে আমি এখানে লিখে ফেললাম পিএইচপি আর্টিসান মেক কমান্ড ধরেন সেন্ড রিপোর্ট কমান্ড নামে নতুন একটা কমান্ড তৈরি করব আমি। তাহলে খেয়াল করে দেখেন এখানে জাস্ট কনসোল নামে আরও একটা ফোল্ডার চলে এসেছে, যে ফোল্ডারটি কিন্তু আগে ছিল না। এই কনসোল ফোল্ডার দিয়ে করতে পারি কি আমরা মোস্ট অ্যাডভান্স লেভেলে আমাদের যদি কোনো রিপিটিটিভ জবকে অটোমেট করার প্রয়োজন হয় সেই কাজটি আমরা করে ফেলতে পারি। সহজ কথায় আমরা যদি স্পেসিফিকভাবে বলি অটোমেটিং রিপিটিটিভ টাস্ক, আমরা বলতে পারি ডাটাবেজে অনেক সময় আমাদেরকে কিউই ম্যানেজ করতে হয়, কিউই ম্যানেজ করার জন্য এখানে আমরা কাস্টম কমান্ড তৈরি করে নিতে পারি, এবং কাস্টম সিএলআই কমান্ডসের যেই প্রয়োজন সেই প্রয়োজনে যে কোনো কাস্টম কমান্ড এখানে আমরা তৈরি করে নিয়ে আমাদের ডেভেলপমেন্টকে আরও বেশি ফাস্টার করে ফেলতে পারি। পিকচার আভি বাকি, হ্যাঁ, কেননা এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে আরও অনেক পাওয়ারফুল ফিচার্স রয়েছে। আরেকটা ফিচার্স হচ্ছে পলিসিস দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ পলিসিস অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে অথরাইজেশনের যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে ম্যানেজ করে। অথরাইজেশনের বিষয়গুলো ম্যানেজ করার জন্য ইনিশিয়ালি দেখেন এখানে পলিসিস নামে কিন্তু কোনো ফোল্ডার নেই, বাট যদি আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজনে সেটির দরকার হয় ইউ ক্যান ডু দ্যাট। আপনি জাস্ট পিএইচপি আর্টিসান মেক পলিসি, ধরেন আপনি একটা ব্লগ অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেই ব্লগে কে ক্রিয়েট করতে পারবে, কে আপডেট করতে পারবে, কে ডিলিট করতে পারবে, কে ভিউ করতে পারবে, এই ধরনের আপনি একটা পারমিশন ম্যানেজ করতে চলেছেন। সেক্ষেত্রে আপনি পিএইচপি আর্টিসান মেক পলিসি, ধরেন আপনার ব্লগ পোস্ট ম্যানেজ করার জন্য যে পলিসি তার নাম পোস্ট পলিসি। যখনই আপনি এখানে পোস্ট পলিসি তৈরি করছেন দেখেন এই জায়গার মধ্যে পলিসিস নামে নতুন আরেকটা ডিরেক্টরি চলে আসলো, যেই পোস্ট পলিসিস দিয়ে আমরা করতে পারি কি আমাদের কোনো একটা স্পেসিফিক মডেলের জন্য আমরা পারমিশন ম্যানেজ করতে পারি। এখন পলিসির কি কি কাজ রয়েছে আমরা যদি এটাকে আরেকটু স্পেসিফিক করি, সেক্ষেত্রে অথরাইজেশন ফর মডেল, একটা মডেলে কোন ইউজারের কি অথরাইজেশন থাকবে না থাকবে সেগুলো ম্যানেজ করতে পারি। সেন্ট্রালাইজড পারমিশন, ইউজারের পারমিশনগুলোকে আমরা সেন্ট্রালাইজ করে ফেলতে পারি, যার কারণে হচ্ছে কি আমাদের এপিআই কিংবা ওয়েব আমরা যাই তৈরি করি না কেন সেখানে সিকিউরিটি প্যারামিটারগুলো আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারি। এছাড়া এই যে অ্যাপ ডিরেক্টরি, এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রোভাইডার্স নামে আরও একটি ডিরেক্টরি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই প্রোভাইডার ডিরেক্টরির কাজ কি, আমরা যদি এই প্রোভাইডারের কাজ কি সেটা যদি আমরা এক্সপ্লেইন করে বোঝার চেষ্টা করি, প্রথমত যদি আমরা কোনো সার্ভিস কন্টেইনার বাইন্ড করতে চাই, এটা একেবারে সুপার ডুপার অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনাদের কাজে লাগবে। আবার ধরেন কোনো কাস্টম বুটস্ট্র্যাপিং লজিক আপনি লিখতে চাচ্ছেন, মিন্স বিষয়টা এরকম
যে অ্যাপ্লিকেশন ইনিশিয়ালি যখন লোড হবে তখন কোনো কাস্টম লজিক নিয়ে বা কাস্টম অ্যাসেট নিয়ে বা রিসোর্স নিয়ে সে লোড হবে, সেক্ষেত্রে আপনি এই প্রোভাইডার ব্যবহার করতে পারেন, অথবা কোনো একটা সার্ভিস কন্টেইনার বাইন্ডিং করার জন্য আপনি প্রোভাইডার ব্যবহার করতে পারেন। তাহলে দেখেন লারাভেলের জাস্ট একটা ফোল্ডার অ্যাপ ডিরেক্টরি, এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে কত কিছু রয়েছে যেগুলো একেবারে বিগিনিং টু এক্সপার্ট এবং মোর অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করার জন্য মোর দেন এনাফ। এরপরে চলে আসি আমরা, আমাদের তো অ্যাপ ডিরেক্টরির ভেতরে কী কী রয়েছে আমরা অনেক কিছু দেখে ফেললাম, তাই তো? এরপরে পরের ডিরেক্টরিতে চলে আসি আমরা। অ্যাপ ডিরেক্টরির পরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ডিরেক্টরি রয়েছে, এটি হচ্ছে লারাভেলের বুটস্ট্র্যাপ ডিরেক্টরি। এই বুটস্ট্র্যাপ ডিরেক্টরির ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাশ রয়েছে, এছাড়া রয়েছে এখানে অ্যাপ ডট পিএইচপি এবং প্রোভাইডার ডট পিএইচপি। এই বুটস্ট্র্যাপ ডিরেক্টরির আসলে কাজ কী? আমরা যদি মোর স্পেসিফিক হয়ে এটাকে ডিসক্রাইব করি, অ্যাপ্লিকেশন বুটস্ট্র্যাপিং করা। এখন অ্যাপ্লিকেশন বুটস্ট্র্যাপিং করা মানে কি আসলে? অ্যাপ্লিকেশন বুটস্ট্র্যাপিং করা মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা যখন ফার্স্ট টাইম লোড হবে তখন এর যে কনফিগারেশনস রয়েছে, এর যে রেজিস্টার্ড সার্ভিস রয়েছে, এর যে রিকোয়েস্ট রয়েছে, রিকোয়েস্ট হ্যান্ডেলিং করার যেই কনফিগারেশনসগুলো রয়েছে, সব কিছু নিয়ে অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম যখন প্রিপেয়ার হয়, ফার্স্ট টাইম প্রিপেয়ার হওয়ার যে বিষয়টা, এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন বুটস্ট্র্যাপিং। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাশ বলে আরেকটি ফোল্ডার রয়েছে, যেটার মাধ্যমে আমরা করতে পারি কি, আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে যে কোনো কনফিগারেশনসকে, রাউটকে কিংবা কোনো কম্পাইলড সার্ভিসকে ক্যাশিং করে অ্যাপ্লিকেশনের পারফরমেন্স অপটিমাইজেশন আমরা করতে পারি। সো এই বুটস্ট্র্যাপ ডিরেক্টরিটা আমাদের প্রয়োজন হচ্ছে তাহলে মূলত দুটি কাজে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের বুটস্ট্র্যাপিং আর একটা হচ্ছে ক্যাশ ম্যানেজ করা। এবার যদি আমরা কনফিগারেশনস ডিরেক্টরিতে চলে আসি, লারাভেলের ভিতরে লটস অফ কনফিগারেশনস বাই ডিফল্ট দিয়ে দেওয়া থাকে, যেগুলো পরবর্তীতে চাইলে আপনি আপনার মতো করে চেঞ্জ করে কাস্টমাইজ করতে পারেন। আমরা যদি কনফিগারেশনসের ভেতরে এক নজরে তাকাই, ও মাই গড, হিউজ! অ্যাপ কনফিগ, অথেন্টিকেশন কনফিগ, ক্যাশ কনফিগ, ডেটাবেস কনফিগ, ফাইল সিস্টেম কনফিগ, লগিং, মেইল, কিউই, সার্ভিস, সেশন, এভরিথিং ইজ কনফিগারেবল হেয়ার। বাট ডিফল্ট সেখানে করা আছে কি, বাই ডিফল্ট সেখানে যেই কনফিগারেশনসগুলো স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড কনফিগারেশনসগুলো কিন্তু সেখানে বাই ডিফল্ট দিয়ে দেওয়াই আছে। বাট আপনি এখানে করতে পারেন কি, ডিফল্ট কনফিগারেশনসে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আপনার রিকোয়ারমেন্টের সঙ্গে না মেলে, সেক্ষেত্রে আপনি যে কোনো কনফিগারেশনস এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। সেটা হতে পারে সার্ভিসের, সেটা হতে পারে সেশন ম্যানেজ করার জন্য, সেটা হতে পারে কিউই ম্যানেজ করার জন্য, হতে পারে ইমেইল ম্যানেজ করার জন্য, হতে পারে লগিংয়ের জন্য, হতে পারে ক্যাশের জন্য। এভরিথিং ইজ হিয়ার, এখানে সব কিছুই রয়েছে। সো লারাভেল ইজ এ সুপার পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক যদি আপনি এটাকে এক্সপ্লোর করতে পারেন এবং ভালোভাবে ব্যবহার করতে পারেন। এবার চলে আসি আমরা লারাভেলের ডেটাবেস ডিরেক্টরি দেখতে পাচ্ছি। তাহলে কনফিগারেশনস ডিরেক্টরি কি করছে? আমরা যদি এর কাজটাকে আরও স্পেসিফিক করি তাহলে সে করে কি, অ্যাপ্লিকেশনের যতগুলো কনফিগারেশনস আছে, দেখেন পুরো অ্যাপ্লিকেশনের যতগুলো কনফিগারেশনস আছে সবগুলোকে সে সেন্ট্রালাইজড করে ফেলেছে। এবং এনভায়রনমেন্ট বেসড কনফিগারেশন, কিন্তু এখানে এনভায়রনমেন্ট বেসড কনফিগারেশনস বলতে আমি বোঝাচ্ছি সেশনের জন্য আলাদা কনফিগারেশন, ফাইল সার্ভিসের জন্য, কিউর জন্য, মেইলের জন্য, লগিংয়ের জন্য, ফাইল সিস্টেমের জন্য, যে জন্য হচ্ছে কি আপনার এই জায়গাটা অনেক বেশি ম্যানেজেবল হচ্ছে। এছাড়া আপনার এই কনফিগ ডিরেক্টরির ভেতরে যে ক্যাশ নামে যেই কনফিগারেশনসটা রয়েছে, এই কনফিগারেশনটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। এবার আমরা কনফিগারেশনস ডিরেক্টরি ছেড়ে যদি লারাভেলের ডেটাবেস ডিরেক্টরির ভেতরে আসি, এই ডেটাবেস ডিরেক্টরিটা আরও বেশি পাওয়ারফুল। এর ভেতরে রয়েছে ফ্যাক্টরি, রয়েছে সিডার, রয়েছে মাইগ্রেশন। তো মাইগ্রেশনের কাজ কি? মাইগ্রেশনের কাজ হচ্ছে যখন কিনা আপনি ডেটাবেজে টেবিল ক্রিয়েট করছেন, ডেটাবেজে টেবিল ক্রিয়েট করার জন্য বারবার এসকিউএল ডেটাবেসকে ওপেন করার প্রয়োজন নেই। আপনি ডেটাবেজে টেবিল ক্রিয়েট করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা থেকে শুরু করে রিলেশনশিপ ম্যানেজ করা পর্যন্ত যা কিছু লাগে, উইদাউট লোডিং ইউর ডেটাবেজ, উইদাউট গোয়িং ইউর ডেটাবেস সার্ভার, আপনি এই মাইগ্রেশন থেকেই করতে পারেন কি, পুরো ডেটাবেজের যেই ডিজাইন আছে সেই ডিজাইনটাকে এখান থেকে আপনি কমপ্লিটলি ম্যানেজ করতে পারেন। আমি বলবো যে লারাভেল অ্যাপ্লিকেশনের জন্য এটা খুবই ব্লেসিং একটা বিষয় যে আলাদাভাবে ডেটাবেস ডিজাইন করার জন্য অনেক বেশি এসকিউএল নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে না। আপনি যদি খুব ভালো মাইগ্রেশনটা জানেন তাহলে এই মাইগ্রেশন থেকে ইউ ক্যান ম্যানেজ ইউর ডেটাবেস ডিজাইন ফ্রম বিগিনিং টু অ্যাডভান্স।
এছাড়া ডেটাবেস শুধুমাত্র তৈরি করলেই যে হয় তা তো না, ডেটাবেজের ভেতরে কিছু ডেমো ডেটারও প্রয়োজন আমাদের হয়। এখন ডেটাবেজের ভেতরে যখন ডেমো ডেটা নিয়ে আপনার কাজ করার প্রয়োজন হচ্ছে, আপনি করতে পারেন কি সিডার ফ্যাক্টরি ব্যবহার করে সেই ডেমো ডেটাগুলোও কিন্তু এখান থেকে র্যান্ডম জেনারেট করে নিতে পারেন ফর টেস্টিং পারপাসেস। এখন আমরা বলতে পারি এভাবে যে ডেটা স্টোরেজ বা রিট্রাইভাল নিয়ে কাজ করা হচ্ছে এই ডিরেক্টরির কাজ। স্পেসিফিকভাবে যদি আমরা আরও বলি, ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য যে স্কিমা, সেই স্কিমা নিয়ে কাজ করার জন্য ডিরেক্টরি ব্যবহার করতে পারি আমরা। ওই যে বললাম সিডার ফ্যাক্টরি, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি কি ডেমো ডেটা ক্রিয়েট করে নিতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। এরপরে চলে আসি আমরা লারাবেলের পাবলিক ডিরেক্টরির মধ্যে। পাবলিক ডিরেক্টরির মাধ্যমে কি কি রয়েছে চলেন বোঝার চেষ্টা করা যাক। এই পাবলিক ডিরেক্টরি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের আসলে এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করে। ওকে, এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করে। কেননা ইউজার যখনই এসে লারাবেল অ্যাপ্লিকেশন লোড করে, তখন index.php দিয়েই আসলে আপনার অ্যাপ্লিকেশনের যেই একেবারে ইনিশিয়াল হিটিং পয়েন্ট, সেই হিটিং পয়েন্টটা এখান দিয়ে চলে আসে। আর অনেক সময় আমরা চাই কি আমাদের ইনিশিয়াল হিটিং পয়েন্টেই অ্যাপ্লিকেশনের জন্য যে স্ট্যাটিক ফাইলগুলো রয়েছে, স্ট্যাটিক ইমেজ, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ডের ছোটোখাটো অ্যাসেটস হতে পারে, সেগুলোকে ইনিশিয়ালি আমরা করতে পারি কি এই পাবলিক ডিরেক্টরির ভেতর থেকে রেখে লোড করাতে পারি। ধরেন আপনার এই লারাবেল অ্যাপ্লিকেশনের ভেতরে সিএসএস দরকার, তাহলে এখানে আপনি একটা সিএসএস ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে সিএসএস রেখে দেন, জেএস দরকার রেখে দেন, আরও যদি কোনো ইমেজের দরকার হয় ইমেজেস নামে একটা ডিরেক্টরি রেখে দেন। অর্থাৎ এই পাবলিক ডিরেক্টরির ভেতরে ওয়েবসাইটের জন্য বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যে স্ট্যাটিক অ্যাসেটগুলো রয়েছে, সেই স্ট্যাটিক অ্যাসেটগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা এই স্টোরেজ অ্যাক্সেসের জন্য পাবলিক ডিরেক্টরি ব্যবহার করতে পারি। কেননা লারাবেল অ্যাপ্লিকেশনের ভেতরে অনেক সময় অনেক ফাইল নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইউজার হয় ফাইল ডাউনলোড করবে, না হয় ফাইল আপলোড করবে, তো সেগুলোর একটা সিম্বলিক লিঙ্ক হিসেবেও আমরা পাবলিক ডিরেক্টরিকে ব্যবহার করতে পারি। এবার আমরা চলে আসি রিসোর্সেস। রিসোর্সেসের মধ্যে কি রয়েছে? আমরা যদি লারাবেলের রিসোর্সেস ডিরেক্টরিটা দেখি, মূলত এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম সব কিছুই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড ম্যানেজ করার জন্য কাজে লাগবে। বাট অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডও তো রয়েছে, কারণ লারাবেল ইটসেলফ এ ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, যে করে কিনা অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড দুটোকেই ম্যানেজ করে। এখন ফ্রন্ট এন্ড ম্যানেজ করার জন্য আপনার এই রিসোর্সেস ডিরেক্টরি, এই রিসোর্সেসের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন সিএসএস, দেখতে পাচ্ছেন জেএসএস, দেখতে পাচ্ছেন ভিউস। এখন লারাবেলের সাথে যদি আপনি ভিউজিএস নিয়ে কাজ করেন, তাহলে ভিউজিএসের সমস্ত জাভাস্ক্রিপ্ট আপনি এই জেএস ডিরেক্টরির ভেতরে লিখবেন। যদি রিয়াক্ট জেএস নিয়ে কাজ করেন, তাহলে রিয়াক্ট জেএসের সমস্ত জাভাস্ক্রিপ্ট করে এই জেএস ডিরেক্টরির ভেতরে লিখবেন। আবার ধরেন আপনি ফ্রন্ট এন্ডে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করছেন, যেটা লারাবেলের মধ্যে বাই ডিফল্ট থাকেই, সেক্ষেত্রে ভিউজ ফোল্ডারের ভেতরে ব্লেড দিয়েও আপনি লারাবেল অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ একমাত্র আমরা বলতে পারি এই রিসোর্স ডিরেক্টরি যেটি রয়েছে, এই ডিরেক্টরিটাই হয় কি এই পুরো লারাবেল অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ডের রিয়্যাক্টকে, ভিউজেসকে কিংবা এসভেলসকে কিংবা ব্লেড টেমপ্লেট ইঞ্জিনকে হোল্ড করার জন্য কাজে লাগে। সেক্ষেত্রে যেহেতু এ ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছে, এর ভেতরে আমরা রিসোর্স ডিরেক্টরির ভেতরে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে কাজ করতে পারছি, আমরা এর ভেতরে রিয়্যাক্ট জিএস নিয়ে কাজ করতে পারি, আমরা এখানে ভিউ জিএস নিয়ে কাজ করতে পারি। ওকে, এছাড়া আমরা করতে পারি কি, যখন আমরা রিয়্যাক্ট জিএস, ভিউ জিএস এগুলো নিয়ে কাজ করছি, সেগুলোর জন্য তো অনেক অ্যাসেটস দরকার, সেই অ্যাসেটসগুলোকেও আমরা রিসোর্স ডিরেক্টরির ভেতরে চাইলে ম্যানেজ করতে পারি। এছাড়া লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় খুবই ইজিলি কিন্তু মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা যায়, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা যায়। সেক্ষেত্রে আপনার ফ্রন্ট এন্ডে যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজের অপশন থাকে, সেই ল্যাঙ্গুয়েজের অপশনকে আমরা বলছি লোকালাইজেশন। লোকালাইজেশন নিয়েও আপনি রিসোর্স ডিরেক্টরির ভেতরে কাজ করতে পারেন। এবার চলে আসি আমরা লারাবেলের রাউটস ডিরেক্টরি। রাউটস ডিরেক্টরির মধ্যে কী কী রয়েছে? ইনিশিয়ালি আপনি রাউটস ডিরেক্টরির ভেতরে দেখবেন দুটি ফাইল রয়েছে, একটি হচ্ছে console.php আর একটি দেখবেন যে রয়েছে web.php, জাস্ট এই দুটো। এখন এই দুটো হচ্ছে ইনিশিয়ালি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের প্রয়োজন হয়। যেখানে আপনি যদি লারাবেল দিয়ে কোনো একটা মনোলিথ অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, লারাবেল ইনারশিয়া দিয়ে যদি রিয়াক্টকে ইন্টিগ্রেট করেন, লারাবেল ইনারশিয়া দিয়ে যদি ভিউজেস নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে web.php যে রাউটিং ফাইলটা রয়েছে সেটাই আপনার জন্য মোর দেন এনাফ। কিন্তু যদি ধরেন এই লারাবেল দিয়ে আপনি এপিআই ডেভেলপ করতে যান, বা ধরেন রিয়েল টাইম কোনো কিছু নিয়ে আপনি কাজ করবেন, রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন নিয়ে কাজ করবেন,
তার জন্য যেই রাউটিং ফাইলগুলো ইনিশিয়ালি এখানে থাকা দরকার সেগুলো এখানে নেই মানে যে একদম সেই ফিচারটাই নেই, বিষয়টা মোটেও এমন নয়। এই লারাভেল অ্যাপ্লিকেশন দিয়ে আমি শুরুতেই বলেছি ওয়েব ডেভেলপমেন্টের হেন কোনো কাজ নাই যেটা করা যায় না। এখন আপনি যদি চিন্তা করেন যে লারাভেল দিয়ে আপনি রেস্ট এপিআই ডেভেলপ করবেন, সেক্ষেত্রে এখানে ডিফল্ট রেস্ট এপিআই ডেভেলপ করার কোনো রাউট নাই। সেক্ষেত্রে যদি আপনি পিএইচপি আর্টিসান ইনস্টল এপিআই এই টার্মিনাল কমান্ডটা দিয়ে দেন, আপনি দেখবেন এপিআই ডেভেলপ করার জন্য এখানে রাউটিং ইন পয়েন্ট তৈরি হয়ে যাবে এবং সেই সাথে এপিআই অথেন্টিকেশন অথরাইজেশনের জন্য ডিফল্ট এখানে লারাভেলের মধ্যে স্যাংটাম রয়েছে, সেই স্যাংটামও এখানে কনফিগার হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি সেই বিষয়টা কনফিগার করতে হবে না। আমরা যদি দেখি এখানে api.php নামে আমরা একটা রাউটিং ইন পয়েন্ট পেয়ে গেছি বা রাউটিংয়ের ফাইল পেয়ে গেছি। এর ভেতরে দেখেন ডিফল্ট একদম স্যাংটাম অথেন্টিকেশন সহ সেটা হয়ে এসেছে। অর্থাৎ আলাদা করে এপিআইতে স্যাংটাম অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করার যে হ্যাসেল, সেই হ্যাসেলও আপনার নিতে হচ্ছে না। আবার ধরুন এই লারাভেল অ্যাপ্লিকেশনের ভেতরে সামহাও আপনি ব্রডকাস্টিং নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি পিএইচপি আর্টিসান ইনস্টল ব্রডকাস্টিং। যখনই আপনি এখানে ব্রডকাস্টিং নিয়ে কাজ করবেন, তখনই এখানে হয়ে যাবে কি ব্রডকাস্টিংয়ের জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আবার চলে আসবে। এখন সব অ্যাপ্লিকেশনে তো ব্রডকাস্টিং প্রয়োজন হয় না, সব অ্যাপ্লিকেশনে লারাভেল রিভার্ব নিয়েও কাজ করার প্রয়োজন হয় না। সেজন্য এই ফিচারটা এখানে ইনিশিয়ালি নাই, বাট আপনি চাইলেই চলে আসবে। দেখেন চলে আসছে। এখানে আমরা ব্রডকাস্টিংয়ের জন্য channels.php নামে আরও একটি রাউট পেয়ে গেছি। এবার চলে আসি আমরা লারাভেলের আরেকটা ম্যাজিক। তো আমরা এখানে কি দেখলাম, লারাভেলের রাউটস ডিরেক্টরির ভেতরে আমরা দেখলাম যে ওয়েব এবং এপিআই ইন পয়েন্ট ডিফাইন করার জন্য রাউটিং ফাইল এখানে রয়েছে। এখানে রেস্টফুল এপিআই আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, চাইলে এখানে আপনি করতে পারেন কি এপিআই তৈরি করার জন্য সেটাকে প্রিপেয়ার করে নিতে পারেন, ব্রডকাস্টিং প্রিপেয়ার করে নিতে পারেন। এরপরে চলে আসি আমরা লারাভেলের স্টোরেজ ডিরেক্টরি। ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন আর সেখানে ফাইলপত্র থাকবে না এমনটা তো হয় না, সেখানে ফাইল ফোল্ডার থাকবেই। আর লারাভেলে খুব সিকিউরলি ফাইল ম্যানেজ করার জন্য আপনি স্টোরেজ ডিরেক্টরিটা ব্যবহার করতে পারেন। এই স্টোরেজ ডিরেক্টরির ভেতরে আপনি দেখবেন এখানে অ্যাপ ডিরেক্টরি রয়েছে। এই অ্যাপ ডিরেক্টরির ভেতরে আপনি ফাইল যখন রাখবেন, প্রাইভেটলি রাখার জন্য প্রাইভেট ডিরেক্টরি, পাবলিকলি রাখার জন্য পাবলিক ডিরেক্টরি ব্যবহার করতে পারেন। এছাড়া ফ্রেমওয়ার্ক রিলেটেড আরও স্টোরেজ যদি প্রয়োজন হয়, যেরকম এই ফ্রেমওয়ার্কের ভেতরে যদি কোনো ক্যাশ জমা হয়ে থাকে, সেশন জমা হয়ে থাকে, কোনো টেস্টিং ফাইলস জমা হয়ে থাকে, কোনো ভিউজ জমা হয়ে থাকে, সেগুলো এই ফ্রেমওয়ার্কের ভেতরে এসে জমা হয়। এছাড়া লারাভেলের ভেতরে আরেকটা মজার বিষয় রয়েছে, সেটি হচ্ছে লগ। লারাভেলের ভেতরে ডিফল্ট লগিং সিস্টেমটা খুবই সুপার ডুপার। অ্যাপ্লিকেশনের ভেতরে যদি কোনো এরর হয় বা যদি কোনো ঘটনা ঘটে, এখানে দেখবেন লারাভেলের লগ ফাইল অটোমেটিক্যালি এসে জমা হয়ে থাকে এই স্টোরেজ ডিরেক্টরির ভেতরে। সো এই স্টোরেজ ডিরেক্টরির কাজ কি আমরা যদি বলি, তাহলে এখানে এই স্টোরেজ ডিরেক্টরির যে কাজ, সেই কাজ অলরেডি আমরা বুঝে ফেলেছি যে এখানে পাবলিক স্টোরেজ করে কি পাবলিকলি অ্যাক্সেসেবল কোনো ফাইল সেখানে রাখে। আবার শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ভেতরেই কাজ করবে এরকম কোনো ফাইল রাখার জন্য আমরা এখানে করতে পারি কি, এখানে প্রাইভেট স্টোরেজটাকে ব্যবহার করতে পারি। এছাড়া অ্যাপ্লিকেশনের যে লগগুলো জমা হবে সেগুলো অ্যাক্সেস করার জন্য এখানে লগ নামে যে ফাইলটা রয়েছে, ফোল্ডারটা রয়েছে, সেটি ব্যবহার করতে পারি। এছাড়া ফ্রেমওয়ার্ক জেনারেটেড যত ক্যাশ, সেশন, টেস্টিং কিংবা ভিউজের ফাইল রয়েছে, সেই ফাইলগুলো এই স্টোরেজ ডিরেক্টরি থেকেই সার্ভ হয়। এবার আমরা চলে আসি লারাভেলের টেস্ট ডিরেক্টরি। লারাভেল অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি যে কন্ট্রোলার লিখছেন, ফাংশন লিখছেন, অনেক কিছুই তো লিখছেন। আপনি যদি আপনার কোডিং কোয়ালিটি ইনশিওর করতে চান, সেক্ষেত্রে এই টেস্টিংয়ের ভেতরে আপনি করতে পারেন কি একেবারে ফিচার ধরে আপনি টেস্ট কেস লিখে ইউনিট টেস্টিং করতে পারেন, যার মাধ্যমে হচ্ছে কি আপনার পুরো লারাভেল অ্যাপ্লিকেশনের কোড কোয়ালিটি আপনি ইনশিওর করতে পারেন। আপনি এপিআই টেস্ট করতে পারেন, ওয়েব রাউট টেস্ট করতে পারেন। এছাড়া মকিং করা বা ডাটাবেস টেস্টিংয়ের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু এই টেস্ট ডিরেক্টরি থেকে ম্যানেজ করা সম্ভব। এবার চলে আসি আমরা আরেকটা ডিরেক্টরি দেখতে পাচ্ছি, লারাভেল ভেন্ডর ডিরেক্টরি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইট? এই লারাভেল অ্যাপ্লিকেশান বা লারাভেলের যে পুরো ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কের ভেতরে না অনেক ছোট লাইব্রেরি রয়েছে। এর সেই লাইব্রেরির আবার নিজস্ব অনেক ছোট ফাইল রয়েছে।
এর জন্য ভেন্ডর ডিরেক্টরি। তো আপনি যখন ডেভেলপমেন্ট করবেন, এই ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি আপনার এই ভেন্ডর ডিরেক্টরি নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কেননা লারাবেল ফ্রেমওয়ার্কের ভেতরে বিল্ড ইন যত প্যাকেজ রয়েছে, লাইব্রেরি রয়েছে, সেগুলোর যে সোর্স ফাইলগুলো, সেই সোর্স ফাইলগুলো এসে অ্যাকচুয়ালি এই ভেন্ডরে জমা হয়। এবার আমরা চলে আসি .env, যেটাকে আমরা বলছি লারাবেলের ইনভায়রনমেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে ভেন্ডর ডিরেক্টরির কাজ নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে লারাবেল ফ্রেমওয়ার্কের যে ফাইলগুলো রয়েছে, প্যাকেজগুলো রয়েছে, সেগুলো রেখে দেওয়া হচ্ছে ভেন্ডর ডিরেক্টরির কাজ। আবার ধরেন লারাবেলের ভেতরে থার্ড পার্টি কোনো প্যাকেজ আপনি ইনস্টল করেছেন, সেগুলোরও ধরে রাখার কাজ হচ্ছে এই ভেন্ডর ডিরেক্টরির কাজ। এবার আমরা চলে আসি ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কেননা এই ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের ভিতরে লারাবেলের অ্যাপ নেম, আপনার অ্যাপ্লিকেশন প্রোডাকশনে আছে নাকি লোকালে আছে, দেবাগিং করবেন কি না, তারপরে হচ্ছে ডাটাবেজের বিষয়গুলো কি হবে, সেশনের বিষয়গুলো কি হবে, ব্রডকাস্টিংয়ের বিষয়গুলো কি হবে, রেডিস কিভাবে ব্যবহার করবেন, মেল নিয়ে কি করছেন আপনি, AWS নিয়ে কাজ করা থেকে শুরু করে রিভার থেকে কাজ করা শুরু করে সব ক্রেডেনশিয়ালসগুলো ম্যানেজ করার জন্য রয়েছে কি ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। মানে আমরা বলতে পারি যে ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল করছে কি আমাদের অ্যাপ্লিকেশনের যেই সেন্সিটিভ ইনফরমেশনগুলো রয়েছে, এই সেন্সিটিভ ইনফরমেশনগুলোকে সে অ্যাকচুয়ালি সেপারেট করে ফেলছে, যেটা কুইকলি আমরা ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থেকে অ্যাক্সেস করতে পারি, যার মাধ্যমে হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশনের সিকিউরিটি কিন্তু আরও ইমপ্রুভ হয়ে যাচ্ছে। ওয়েল, এছাড়া লারাবেলের নিচের দিকে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিসান নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর্টিসান। এই আর্টিসান ফোল্ডারের কাজ কি ভাই? আর্টিসান ফোল্ডারের কাজ হচ্ছে এই যে এতক্ষণ ধরে আমরা যে কমান্ডগুলো দিলাম, হ্যাঁ, কন্ট্রোলার বানানোর জন্য পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, পিএসপি আর্টিসান মেক মডেল, এই অটোমেটিক যে টাস্কগুলো, সেই টাস্কগুলো ম্যানেজ করার জন্য এখানে লারাবেলের একটা কনফিগারেশন, দ্যাট ইজ আর্টিসান। ওকে, এরপরে চলে আসি আমরা composer.json এবং composer.log। composer.json ফাইলের ভেতরে আপনি যে লারাবেল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, লারাবেলের ভার্সন কত, পিএইচপির ভার্সন কত, অ্যাপ্লিকেশনের নাম কি, টাইপ কি, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভেতরে কি কি প্যাকেজ ইনস্টল করেছেন না করেছেন, তার একটা বর্ণনা এই composer.json এর ভেতরে থাকে। এছাড়া এই আমরা যদি composer.json এবং composer.log এই দুটোকে এক্সপ্লেইন করতে যাই, তাহলে composer.json অ্যাকচুয়ালি ডিফাইন দ্য রিকোয়ার্ড ডিপেন্ডেন্সিস ফর লারাবেল প্রজেক্ট। আমরা এই কথা বলতে পারি যে composer.json করে কি লারাবেল অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য যে ডিপেন্ডেন্সিগুলো লাগে, সেই ডিপেন্ডেন্সির একটা তালিকা সে তৈরি করে দেয় বা তার কাছে থাকে। কিন্তু সেই ডিপেন্ডেন্সিগুলো বা সেই লাইব্রেরিগুলোর এক্স্যাক্ট ভার্সন কি হয়েছে না হয়েছে, তার আরও ডিটেল যেই বর্ণনা, সেই ডিটেল বর্ণনা থাকে হচ্ছে composer.log ফাইলের ভেতরে। তাহলে composer.json শুধুমাত্র লিস্ট রাখছে যে কী কী ডিপেন্ডেন্সি লারাবেলের ভেতরে ইউজ হয়েছে, যেরকম PHP 8.2, লারাবেল ফ্রেমওয়ার্ক, রিভার্ব, স্যাংটাম, অনেক কিছু, কিন্তু সেটা ডিটেলটা থাকে হচ্ছে composer.log এর ভেতরে। সো ডেভেলপমেন্টের সময় composer.log নিয়ে আসলে আমাদের তেমন কোনো চিন্তার কারণ নেই। এছাড়া আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে নোট.টেক্সট নামে ফাইলটা তো আমরা ক্রিয়েট করে রেখেছি, অ্যাপ্লিকেশনের পুরো বিষয়গুলোকে এক্সপ্লেন করছি এবং সুন্দর করে নোট ডাউনও করে রাখছি। এই নোট ডাউনটা নিশ্চয়ই এই ভিডিও শেষে আপনাদের প্রয়োজন হবে। পুরো লেকচারের একটা সামারি অ্যাকচুয়ালি আমাদের এই নোটের ভেতরে তৈরি হয়ে যাচ্ছে। এই নোটটা দেখলে এই পুরো ভিডিওর সামারিটা হয়ে যাবে, রিভাইজ করা হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা একইভাবে এখানে আরও একটি ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি প্যাকেজ.json। এছাড়া এখানে আরও একটি ফাইল থাকে, সেটি হচ্ছে প্যাকেজ.log। এখন প্যাকেজ.log কখন থাকে? যখন আমাদের লারাবেল অ্যাপ্লিকেশনের ভেতরে আমরা React.js কিংবা Vue.js ইন্টিগ্রেট করে কাজ করব, তখন সেখানে npm অর্থাৎ নোট প্যাকেজ ম্যানেজারের যেই প্যাকেজগুলো, সেই প্যাকেজগুলো প্রয়োজন হয়। তো বাই ডিফল্ট এখানে প্যাকেজগুলো নেই। আমরা যদি npm ইনস্টল টার্মিনাল কমান্ড দেই আর আপনার পিসিতে যদি Node.js ইনস্টল করা থাকে, তাহলে হবে কি সেই প্যাকেজগুলো সব এখানে নেমে চলে আসবে। এখন ফ্রন্ট এন্ডের জন্য আপনি কি কি প্যাকেজ এখানে ব্যবহার করছেন, সেগুলোর একটা বিস্তারিত বর্ণনা আবার থাকবে কোথায়? প্যাকেজ.json এর ভিতরে। প্যাকেজ.json এর ভিতরে
আর এই প্যাকেজ ডট জেসনের ভেতরে দেখেন লারাভেলের সাথে ইনিশিয়ালি কাজ করার জন্য যেই ফ্রন্ট এন্ডের প্যাকেজগুলো লাগে সেগুলো কিন্তু দিয়ে দেওয়াই আছে। এখন এই প্যাকেজগুলোর আরও বিস্তারিত পাবেন হচ্ছে আপনি প্যাকেজ ডট লগ ফাইলের ভেতরে। এরপরে আমরা চলে আসি পিএইচপি ইউনিট নামে আরও একটি ফাইল আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে প্যাকেজ ডট জেসন নোট প্যাকেজ ম্যানেজারের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলপত্রগুলো ম্যানেজ করার জন্য ইউজ হয়। এরপরে আমরা দেখেন এখানে পিএইচপি ইউনিট নামে আরও একটি ফাইল দেখতে পাচ্ছি। এটার কাজ কি ভাই? এটার কাজ হচ্ছে এই যে আপনি ইউনিট টেস্টিং করছেন, এই ইউনিট টেস্টিংয়ের জন্য যে কনফিগারেশনস সেটিকে ম্যানেজ করা। এছাড়া এখানে আমরা আরেকটি ফাইল দেখতে পাচ্ছি ভিট। এই ভিট খুব মজার একটা বিষয়, খুবই মজার বিষয়। কেননা এই ভিট করেছে কি আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে টেলউইন্ড সিএসএস কনফিগার করে দিয়েছে। আপনি চাইলেই এখন টেলউইন্ড সিএসএস লারাভেলের ভেতরে ব্যবহার করতে পারেন, কেননা কনফিগার করাই আছে। এছাড়া পরবর্তীতে যখন আপনি রিঅ্যাক্ট জিএস নিয়ে কাজ করবেন, ভিউ জিএস নিয়ে কাজ করবেন, সেইটাকে ম্যানেজ করার জন্য এই ভিটের কনফিগারেশন আপনাকে হেল্প করবে। তাহলে ওভারঅল আমরা দেখলাম যে অ্যাপ্লিকেশনের ফ্রন্ট ইন টু ব্যাক ইন্ড, ক্যাশিং টু ব্রডকাস্টিং, এপিআই ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফ্রন্ট ইন ব্যাক ইন, ডেটাবেস মাইগ্রেশন, সিডিং, জবস, কিউই, মেইল, যা যা লাগে লারাভেল 12 এর মধ্যে বা লারাভেল ইকোসিস্টেমের ভেতরে সব কিছুই আছে, যেগুলো দিয়ে আপনি একেবারেই স্মল স্কেল থেকে শুরু করে মিডিয়াম স্কেল, লার্জ স্কেল, সিম্পল থেকে শুরু করে কমপ্লেক্স থেকে শুরু করে ম্যানেজেবল যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য এই লারাভেল ফ্রেমওয়ার্কটাকে ব্যবহার করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দেবে, কেননা এই পুরো ভিডিওতে লারাভেল ফ্রেমওয়ার্কের একটা ব্যবচ্ছেদ করা হয়েছে এবং ফ্রেমওয়ার্কের খুঁটিনাটি ভেতরে কী কী আছে না আছে পুরো একটা ট্যুর হয়ে গেল। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, ধন্যবাদ সবাইকে।